বাবু এবং রমেশের বাড়ি একই গ্রামে। তারা শহরে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বাল্যকালটা এই সুন্দর গ্রামটাতেই তারা কাটিয়েছে। তাদের এই তো ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে মাত্র 3 দিন আগে, আর তাই তারা দুজনে মিলে গ্রামে ঘুরতে এসেছে। দীর্ঘদিন শহরে থেকে পড়াশোনা করার কারণে গ্রামে তারা ঠিক মানিয়ে নিতে পারছে না। এখন রাত প্রায় 2টো বাজে। এই দুই বন্ধু নরেন খুড়োর দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিল। কিরে, সেই বিকেল থেকে আমার দোকানে ঘাপটি মেরে বসে আছিস, যাওয়ার কোনো নাম নেই। তা এইবার বাড়ি যা, আমাকেও তো দোকানটা বন্ধ করতে হবে। আরে বাড়ি গিয়ে আর কি করব, সবাই তো ঘুমিয়ে পড়েছে, তাই দুই বন্ধু মিলে এখানে আড্ডা দিচ্ছি একটু। দূর, কত আশা করে গ্রামে এলাম ছুটি কাটাতে, কিন্তু সময় এখানে কিছুতেই কাটতে চাইছে না। এমন একটা কিছু করি যাতে করে এই ছুটির সময়টা একটু আনন্দে কাটাতে পারি। আচ্ছা, অনেক দিন ধরে তো মাছ ধরা হয় না, চল কোথাও একটা গিয়ে মাছ ধরে আসি। কোথাও একটা যেতে হবে। আচ্ছা, ওই লাল দিঘির পাড়ে গেলেই তো হয়, সেখানে তো অনেক মাছ। খবরদার বলছি, এই কাজ ভুলেও করিস না। কেন গো কাকা? আরে ওখানে গেলে আবার কি সমস্যা? তোরা সব ব্যাপারে বড্ড বেশি প্রশ্ন করিস। একবার যখন বলেছি সেখানে যাস না, মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আরে বাবা, সেই কারণটাই তো তোমার থেকে জানতে চাইছি। এমনি এমনি নিশ্চয়ই তুমি ওখানে যেতে আমাদের বারণ করছো না, নিশ্চয়ই কোনো কারণ তো আছে। ওখানে নিতাই বাবুর আত্মা দেখা যায়। কি বললে কাকা? আত্মা? আত্মা? কিরে, বলি এইভাবে হাসছিস কেন? হ্যাঁ, এই তোদেরকে নিয়েই হয়েছে যত সমস্যা। 2-4 কলম পড়াশোনা করেই নিজেকে বড় ভাবতে শুরু করেছিস। রমেশ, শুধু শুধু হাসিস না, পৃথিবীতে ব্যাখ্যার অতীত অনেক কিছুই আছে। নরেন কাকা নিশ্চয়ই আমাদের সঙ্গে আর মিথ্যে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আজকেই প্রমাণ হয়ে যাবে যে ওখানে আত্মা বলতে কিছুই নেই। কিন্তু প্রমাণটা কি করে করবি শুনি? কিভাবে আবার? তুই আর আমি আজকে নৌকা করে ওই দিঘিতে রাতে মাছ ধরতে যাব। আরে না না বাবা, আমি এসবের মধ্যে নেই। শোন রমেশ, আগুন নিয়ে খেলতে গেলে কিন্তু নিজের হাতটাই পুড়ে যায়। যা, এবার বাড়িতে যা, এখন অনেক রাত হয়েছে। এরপর রমেশ এবং বাবু নরেনের দোকান থেকে বের হয়ে গেল। তারা রাস্তা দিয়ে হাঁটছিল। রাতটা ছিল সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে কুয়াশায় ঢাকা। মাঝে মাঝে কিছু অচেনা অতিথি পাখি যাচ্ছিল। এই রমেশ, আমার কিন্তু বড্ড ভয় ভয় করছে। আহারে, বেচারার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আরে ওই তো দেখ দেখ, বাড়ি চলে এসেছি। যা, এবার যা বাড়িতে। আর শোন, নিতাই বাবুর আত্মা গ্রামে ঘুরে বেড়ায়, এগুলো সব কাল্পনিক গল্প, ঠিক আছে? ঠিক আছে, কাল দেখা হবে। আর শোন, খবরদার, একা একা কিন্তু ওই দিঘিতে যাওয়ার কথা একদম মাথায় আনিস না। আরে না না, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, একা একা যাবো ওই দিঘির পাড়ে? আমি গেলে তোকে সঙ্গে নিয়ে যাব। এরপর রমেশ এবং বাবু যে যার মতো বাড়িতে চলে গেল। দুজনেই রাতের বেলা শুয়ে পড়েছে, কিন্তু কিছুতেই তাদের দু চোখের পাতা এক হচ্ছিল না। এমন সময় হঠাৎ করেই দরজায় কেউ কড়া নাড়ল। ইস, এই মাঝরাতে আবার কে এলো? কারো কোনো বিপদ হয়নি তো? যাই, গিয়ে দরজাটা একবার খুলেই দেখি। না না, আগে বরং জিজ্ঞেস করি যে কে এসেছে, আবার চোর ডাকাতও হতে পারে। এই কে রে? দরজাটা খোল, আমি রে। আরে কি আমি আমি করছো? এই মাঝরাতে এসে দরজা ধাক্কা দিচ্ছ, অথচ নিজের নামটা প্রকাশ করছো না। এরপর রমেশ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার ছিটকিনিটা খুলতেই দেখা গেল সেখানে বাবু দাঁড়িয়ে আছে। রমেশ বাবুকে দেখে বেশ অবাকই হলো, কারণ এত রাতে তার কোনোভাবেই এখানে আসার কথা নয়। কিরে, এই মাঝরাতে তুই আমার বাড়ি?
কোনো বিপদ আপদ হয়নি তো? না না, কোনো বিপদ হয়নি। চল চল, আমরা বরং মাছ মারতে যাই। আরে বলি, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? এখন কটা বাজে? নরেন কাকার দোকানে তো সন্ধেবেলা তুই বলছিলি যে ছুটিটা ভালো কাটছে না। চল চল, দুজনে গিয়ে বরং মাছ মেরে আসি। আরে না না, পাশের ঘরে বাবা ঘুমোচ্ছে। এখন যদি বাইরে যাই, আমাকে একেবারে আসতে বলে ফেলবে। আরে বাবা, সেখানে তো আমরা বেশিক্ষণ থাকবো না। এই ধর যাবো আর আসবো, ওই ধর ঘন্টা দুয়েক। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, তোর ভয়টা এখন মনে হচ্ছে দূর হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আর দেরি করা উচিত হবে না। চল তবে বেরিয়ে পড়ি। সেদিন আকাশ সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল। রাতটি ছিল অমাবস্যার। মাঝে মাঝে চারদিকে কিছু অজানা পাখি ডেকে উঠছিল। চারদিক ছিল কুয়াশায় ঢাকা। উফ, ঠান্ডা বেশ ভালোই পড়েছে না? চারদিকে একেবারে কুয়াশায় ঢাকা। একদম ঠিক বলেছিস। আচ্ছা, তুই যে মাছ মারতে আমাকে নিয়ে যাচ্ছিস, তার নৌকোটা কোথায় বলতো? নৌকা ঘাটে বাঁধা আছে, আমি আসার সময় দেখে এসেছি। আরে বাহ, তোর তো খুব সাহস। একা একা তুই দিঘির পাড়ে চলে গেলি, আর সন্ধেবেলা খুব ঢং করছিলি। হ্যাঁ, বলছিলি তুই ওই নিতাই বাবুর আত্মাকে ভয় পাস। হ্যাঁ, কি রে, কথা বলছিস না কেন? ভয় পাওয়ার কি আছে? চল চল, আর কথা বাড়াস না। ওই দেখ, ঘাটে নৌকাটা দেখা যায়। রমেশ আর বাবু ধীরে ধীরে ওই ঘাটের দিকে এগিয়ে গেল। রমেশ হঠাৎ দেখতে পেল একটা আবছা ছায়ামূর্তি গাছের নিচে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কি ব্যাপার, কি হয়েছে? এই দেখ, আমার মনে হচ্ছে কেউ একটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। আরে ধুর, এইসব তোর মনের ভুল। ওখানে কেউ দাঁড়িয়ে নেই। হঠাৎ করে সেই কালো মূর্তি অন্ধকারের মধ্যে সেখান থেকে দৌড়ে পালালো। বাবু দেখ দেখ, একটা আবছা ছায়ামূর্তি একবার দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। বাবু চল চল, আমরা এখান থেকে পালিয়ে যাই। আরে না না, এখান থেকে পালিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। এত দূর থেকে যখন এসেছি, কিছুক্ষণ থাকতেই হবে। নৌকা দিয়ে মাছ না মেরে আমি তো বাড়ি ফিরবো না। রমেশের অনিচ্ছা থাকা সত্ত্বেও রমেশ আর বাবু মিলে নৌকায় গিয়ে উঠল। নৌকা ধীরে ধীরে এগোতে লাগলো ওই দিঘির বুকে। আকাশে তখন হালকা হালকা চাঁদের আলো দেখা যাচ্ছে। রমেশ তখন প্রচণ্ড ভীত। তবে যাই বলিস, এত রাতে আমাদের এখানে আসা একদম ঠিক হয়নি। এত ভয় পেলে কি করে চলবে বলতো? এবার বড়শির মধ্যে সুতোটা গেঁথে পুকুরে ফেলে দে। এইবার রমেশ আর বাবু সেই বড়শিটা নৌকায় থেকে দিঘিতে ফেলে দিল। তারা চুপচাপ বসে অপেক্ষা করছে কখন মাছ বড়শিতে আটকাবে। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও সেই বড়শিতে কোনো মাছ আটকালো না। যা বাবা, এতক্ষণ হয়ে গেল বসে আছি, বড়শিতে একটা মাছও আটকাচ্ছে না। দূর! আরে বাবা, ধৈর্য ধর। তারা দুজনে ধৈর্য ধরে চুপ করে বসে রইল। কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। তারা দেখল বড়শির সুতোটা কেউ টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর ঘাটের ওই পারে কেউ একজন চুপচাপ বসে আছে। ঘাটের মধ্যে নিশ্চয়ই কেউ বসে মাছ মারছে, আর আমাদের বড়শিটা টান দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। এই কেরে তুই, এখানে কি চাই তোর? যত সব আপদ। শুধু আর একবার টান পড়ুক, একেবারে গিয়ে একটা চটকানা দিয়ে আসবো, বাঁদর কোথাকার। আরে মাথা গরম করিস না। বলি, দিঘিটা কি আমাদের বাপের নাকি যে খালি আমরাই মাছ মারতে আসবো? এখানে এসে অনেকেই মাছ মারতে পারে। এরপর রমেশ আর বাবু চুপচাপ আবার মাছ ধরায় মন দেয়। কিন্তু বেশিক্ষণ নয়, 5 মিনিট পরেই কেউ বড়শিতে টান দিতে শুরু করে। এবার আর রমেশ নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। দেখলি, হতচ্ছাড়াটা আবার আমাদের বড়শি ধরে টান দিচ্ছে। এই জন্যই তো এতক্ষণ হওয়ার পরেও বড়শিতে কোনো মাছই আটকাচ্ছে না। এই এই, কে রে তুই? সাহস থাকলে একবার আমার সামনে আয়,
চাপকে আমি তো ওর পিঠের চামড়া তুলে নেব। না, বড়শিতে আজ মাছ পাওয়া যাবে না। চল এক কাজ করি, আমরা নৌকায় করে ওই দিঘির মাঝখানটায় যাই, সেখানে গিয়ে জাল ফেলি। হ্যাঁ তাই চল, শুধু শুধু এখানে বসে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। এরপর তারা দুজনে মিলে নৌকোয় করে সেই মাছ দিঘিতে গেল এবং সেখান থেকে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতে লাগলো। যখন তারা মাছ দিঘিতে, তখন শক্ত একটা কিছু জালে আটকেছে। বাবু, আমার মনে হচ্ছে জালে একটা বড় কোনো মাছ আটকেছে। জলদি জালটা উপরে তোল, তা না হলে মাছটা আবার ওই জাল ছিঁড়ে বেরিয়ে যাবে। এরপর রমেশ আর বাবু মিলে খুব কষ্ট করে জালটা টেনে নৌকায় তুলল এবং সেখানে দেখতে পেল অনেক বড় একটা বোয়াল মাছ। কত বড় একটা মাছ পেয়েছি! সত্যি সত্যি মাছটা অনেক বড়। এক কাজ কর, ওই নৌকার গলুইয়ের মধ্যে মাছটা রেখে দিয়ায়, আর আমি বড় অন্য জাল দিয়ে মাছ মারতে থাকি। এরপর বাবু সেই মাছটা নিয়ে গলুইয়ের ভেতরে চলে গেল, আর রমেশ একা একা নৌকায় বসে জাল ফেলতে লাগলো। বাবু গলুই থেকে বের হচ্ছিল না। রমেশ ভাবল যে বাবু হয়তো নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। যাক, বাবু মনে হয় নৌকার মধ্যে ঘুমিয়েই পড়েছে। বেচারা মাছ ধরতে এসে ক্লান্ত হয়ে গেছে, থাক, ওকে আর ডাকার দরকার নেই। কিন্তু এভাবে প্রায় ঘন্টা খানেক পার হয়ে গেল। রমেশ ভাবল বাবুকে এবার ডাকা দরকার, কারণ তাদেরকে নৌকা নিয়ে গ্রামে ফিরতে হবে। ভোর হতে আর খুব বেশি একটা দেরি নেই। যেই ভাবা সেই কাজ, এবং বাবুকে ডাকতে শুরু করলো। বাবু, এই বাবু, আরে ঘুমিয়ে গেছিস নাকি? উঠে পড়, উঠে পড়, আমাদের তো গ্রামে ফিরতে হবে। এই কি ব্যাপার, এত বিভোর হয়ে ঘুমোচ্ছে? ওর সমস্যাটা কি? অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও বাবু নৌকা থেকে কিছুতেই বের হচ্ছিল না। আর তাই তো রমেশ নৌকার ভেতরে প্রবেশ করলো এবার। আর গিয়ে সে যেই দৃশ্য দেখতে পেল, তা দেখার জন্য সে মানসিকভাবে মোটেই প্রস্তুত ছিল না। সে দেখতে পেল বাবু কাঁচা মাছটা খাবলে খাবলে খাচ্ছে। বাহ, মাছটা খেতে তো বড্ড স্বাদ। কতদিন হয়ে গেল এত বড় মাছ খাই না। রমেশ বাবুকে বুঝতে দিল না যে সে সব কিছু দেখে ফেলেছে। সে ধীরে ধীরে নৌকা থেকে বের হলো এবং দ্রুত নৌকা চালাতে শুরু করলো। না না, আমাকে কিছুতেই ভয় পেলে চলবে না। আমাকে গ্রামে পৌঁছতেই হবে, যেন কোনোভাবেই ওই পিশাচ বুঝতে না পারে যে আমি ওর সব কিছু জেনে গিয়েছি। কিছুক্ষণ পর রমেশ ঘাটে ফিরল এবং সে ধীরে ধীরে নৌকা থেকে বের হলো। এরপর সে দেখতে পেল ঘাটে একজন লোক বসে আছে, যাকে সে অনেকক্ষণ আগেই বড়শি দিয়ে মাছ মারতে দেখেছিল। কিরে, ভয় পেয়েছিস? কে তুমি? আমাকে চিনতে পারিসনি? আমাকে দেখার জন্যই তো এত দূর থেকে ছুটে এলি? নিতাই কাকু? কাকু, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমাকে নিয়ে মজা করার স্বাদ এখন তোর বের করব। তোর গাড় মোটকে এই খানটায় টাঙিয়ে রাখবো, যেন গ্রামের কেউ আর আমাকে নিয়ে কখনো মজা না করতে পারে। না না কাকু, আমরা আর কখনো তোমার এখানে বিরক্ত করতে আসবো না। দয়া করে আমায় ক্ষমা করে দাও। আমি খুব কষ্ট নিয়ে গলায় ফাঁস নিয়ে মরে গেছি রে। আমাকে নিয়ে আবার যে এই গ্রামে মজা করবে, তাকে আমি মজা দেখাবো। যা, আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম, যা। এরপর সেই ভয়ঙ্কর আত্মা সেখান থেকে হঠাৎ করেই মিলিয়ে গেল, আর রমেশ সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে গেল। সূর্যের আলো উঠতে শুরু করেছে। গ্রামবাসীরা দেখল দিঘির পাড়ে রমেশ পড়ে আছে। রমেশ বাবা, তুই তো আমাদেরকে ভয়ই পাইয়ে দিয়েছিলিস। কিরে, তোর কি হয়েছে? গতকাল কি কারণে যে দিঘির গল্পটা আমি তুলেছিলাম, আর তাই তো রমেশ এখানে একা একা চলে এসেছে। এই রমেশ, রমেশ, আরে চোখ খুলে তাকা।
এরপর রমেশ ধীরে ধীরে তার চোখ খুলে তাকালো। সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না। গত রাতের ঘটনাটা মনে পড়তেই সে খুব কাঁদতে লাগলো আর বলল যে গতকাল রাতে নাকি তার বন্ধু বাবুর বেশ ধরে নিতাইয়ের আত্মা এসেছিল তার বাড়িতে। এরপর নিতাইয়ের আত্মা তাকে ডেকে নিয়ে যায়। অনেক রাত পর্যন্ত তারা একসাথে দিঘির মধ্যে নৌকা দিয়ে ঘুরেছে এবং সেখানে একটা বোয়াল মাছও পেয়েছে। সে সবাইকে এটাও বলে যে সে নিতাইয়ের আত্মাকে দেখেছে সেই বোয়াল মাছটা কাঁচা কাঁচা খেতে। তোর উপর দিয়ে একটা অনেক বড় ঝড় বয়ে গেল, আর কোনো দিন একা একা আসিস না। বন্ধু, তুই কত বড় বিপদে পড়তে গিয়েছিলি, আমি তো তোর বাড়িতে যাইনি। জানি না কত বড় বিপদ হতে পারতো। আরে বাবা, যা হওয়ার হয়ে গিয়েছে, এসব নিয়ে এখন আর কোনো কথা বলবার দরকার নেই। আগামীকালকেই আমরা এখানে একটা তান্ত্রিক আনব। দিঘিটার মধ্যে এমনভাবে কাজ করব যেন এখানে কোনো খারাপ আত্মা থাকতে না পারে। নরেন খুড়ো, তোমরা আর দেরি করো না। কখন কবে কার বেশ ধরে সেই আত্মা মানুষের বাড়িতে যাবে কিছুই বলা যায় না। আমি তো আগে এই আত্মাকে বিশ্বাস করিনি, আর তাই আমাকে এর ফল ভুগতে হয়েছে। শোনো, তোমরা কেউ নিতাই কাকুর আত্মাকে অবিশ্বাস করো না। এর পরের দিন সকালবেলা রমেশ এবং তার বন্ধু বাবু শহরে ফিরে গেল। গ্রামে তারা আর একদিনও থাকতে চায়নি। রমেশের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে মানসিকভাবে খুব কষ্ট দিচ্ছিল। রমেশ মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। সে সব জায়গায় সেই আত্মাকে দেখতে পেত। আর এইদিকে গ্রামের মধ্যে সেই দিঘিটাকে পরিত্যক্ত করা হয়, আর সেই গ্রামে কেউ কখনো নিশি রাতের ডাক শুনতে পায়নি।